গল্পের শুরুতে দেখা যায় মরীচিকা তো মহারাজ আর অরুকে বলছে তোমরা যাও, আমি রূপমতিকে দেখছি। রাজা আর অরু তো মরীচিকার কথা মতন ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে অভিরাজ আর দেবদত্ত তো গগনরাজের পিঠে করে সেই গাছের সন্ধানে বেরিয়ে পড়েছে, যেই গাছ এনে রূপমতির প্রাণ ওরা বাঁচাবে। দেবদত্ত তো দর্পণ দিয়ে সারা রাজ্যটা ভালো করে দেখে নেয়, কিন্তু দেবদত্ত তো কোনো গাছের সন্ধানই পায় না। দেবদত্ত তো এবার চিৎকার করে অভিরাজকে বলছে সারা মরুভূমি দেখে নিলাম, লাল নীল সব রকম মরুভূমি পার করে চলে এলাম, কিন্তু কোনো গাছ তো আমি দেখতেই পেলাম না। চারিদিকে শুধুমাত্র বালি আর বালি। কিছুক্ষণ পর দেবদত্ত তো দেখতে পায় নিচে সেই কাঁটা গাছ দেখা যাচ্ছে। গগনরাজ তো এবার দেবদত্তকে নিচে নামায়। দেবদত্ত এবার কাঁটা গাছটার সামনে গিয়ে দেখতে পাচ্ছে যে ওটা তো কাঁটা গাছ নয়, ওটা তো এমনি সাধারণ একটা গাছ। দেবদত্ত তো আবার গগনরাজকে নিয়ে ওড়া শুরু করে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে কুমার ধীরাজের মা তো এবার চারিদিকে কুমারকে খোঁজা শুরু করে দিয়েছে। ধীরাজের মা ওর সাথে থাকা প্রহরীদের বলছে সেই দিন রাতেই ওই যা দেবদত্তের সঙ্গে আমার ছেলেটা বেরোলো, তারপর থেকে ওর আমি নিশানাই খুঁজে পাচ্ছি না। এই রাক্ষসী কুয়েলি আমার ছেলেটাকে ধরে নিয়ে যায়নি তো? আমি তো এবার রাজপ্রাসাদের ভেতরেও ঢুকতে পারছি না, ওখানে গেলেই তো আমি ধরা পড়ে যাব। কি করব আমি, কি করে আমি আমার কুমার ধীরাজকে বাঁচাবো? ঠিক তখনই কুমার ধীরাজের মা মরুভূমির মাঝে একটা গাছ দেখতে পায়। বলছে এইটা তো রাজপ্রাসাদের সামনে, এই গাছটা কোনোদিনও আমি দেখিনি। মরুভূমির মাঝে এ আবার কেমন গাছ? এরপর ধীরাজের মা প্রহরীদের নিয়ে গাছটার সামনে যায়। গাছটার সামনে যেতেই এবার এমন একটা কাণ্ড ঘটে যেটা দেখলে আপনারাও পুরো চমকে যাবেন। ধীরাজের মা আর প্রহরীরা তো সকলে মিলে ওই বালুর চরে ভেতরে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে। তো ধীরাজের মা চিৎকার করে বলছে এই কি হয়েছে, আমরা ঢুকে যাচ্ছি কি করে এরকম ভাবে? এবার কে ওদের বাঁচাবে? সঙ্গে সঙ্গে তো ওরা বালুর চলে ঢুকে যায় ভেতরে। অপরদিকে দেখা যাচ্ছে দেবদত্তরা তো ওই কাঁটা গাছের সন্ধান করেই যাচ্ছে। ঠিক তখনই দেবদত্ত দেখতে পায় যে সামনে একটা কালো মরুভূমি। দেবদত্ত তো এবার গগনরাজকে নিচে নামাতে বলে, তো গগনরাজ তো নিচে নামিয়ে দেয়। এবার অভিরাজ আর দেবদত্ত ওই কাঁটা গাছ খুঁজতে শুরু করে দেয়। দুজনে কাঁটা গাছ খুঁজতে খুঁজতে অভিরাজের পা দেখা যাচ্ছে যে বালির ভেতরে আস্তে আস্তে যেন ঢুকে যাচ্ছে। অভিরাজ তো তাড়াতাড়ি করে বালির ভেতর থেকে পাটাকে বের করে নেয়, কিন্তু ওর পায়ে একটা কাঁটা ঢুকে যায়। দত্ত তো তাড়াতাড়ি করে ছুটে অভিরাজের কাছে আসে, অভিরাজের পা থেকে সেই কাঁটাটা বের করে। দেবদত্তের মনে তো এবার সন্দেহ হয় যে এই মরুভূমির ভেতরে কাঁটা কোথা থেকে এলো, মানে নিশ্চয়ই এখানে কোথাও কাঁটা গাছ আছে। দেবদত্ত তো এবার চারিদিকে ওই কাঁটা গাছ খুঁজতে শুরু করে দেয়। দেবদত্ত দেখতে পায় কিছু বালির ঢিবি ঢিবি হয়ে আছে। দেবদত্ত তো চাকু দিয়ে সেই বালিগুলোকে একের পর এক সরিয়ে দিচ্ছে, কিন্তু কোথাও কোনো কাঁটা গাছ খুঁজে পাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পর দেবদত্ত যখন লাস্ট বারের মতন ওই বালিটা ঢিবিটা চাকু দিয়ে ভাঙে, সঙ্গে সঙ্গে তো দেবদত্ত দেখতে পায় যে ওই বালির ঢিবির ভেতর থেকে একটা সুন্দর কাঁটা গাছ বেরিয়ে আসে। দেবদত্ত তো কাঁটা গাছটাকে দেখেই পুরো চমকে যায়। বলছে গাছের মধ্যে কাঁটাও আছে, আবার খুব সুন্দরভাবে পাতাগুলো সতেজও আছে। দেবদত্ত তখন চিৎকার করে অভিরাজকে বলছে যে আমার মনে হয় এই সেই বিশেষ গাছ। দেবদত্ত তো যেই এবার গাছটার গায়ে হাত দিতে যাবে, সঙ্গে সঙ্গেই তো গাছটা নড়াচড়া করে এসেই দেবদত্তের হাতে কাঁটাটা ফুটিয়ে দেয়। অভিরাজ তো সেটা দেখেই অবাক, দেবদত্তকে বলছে এ কি, গাছ আমার নড়াচড়া করছে? কাঁটা গাছটা তো আবার দেখা যাচ্ছে যে কথাও বলতে পারে। দেবদত্তকে বলছে আমার থেকে এই কাঁটা নিতে গেলে আমাকে কিছু দিতে হবে। দেবদত্ত তো গাছটাকে বলছে যে তোমার কি চাই বলো। গাছটা তখন দেবদত্তকে জানায় আমার জল চাই। ব্যাস, অভিরাজ আর দেবদত্ত তো কথাটা শুনেই পুরো চমকে যায়। অভিরাজ গাছটাকে বলছে যে জল আমরা কোথায় পাবো? সাত সাতটা মরুভূমি পার করে এখানে এসেছি, কোথাও তো এক ফোঁটা জলও দেখতে পাইনি। গাছটা তখন বলছে বেশ, তাহলে তুমি তোমার রক্ত দাও, রক্ত দিলেই আমি আমার পাতা দেব। অভিরাজ তো কথাটা শুনেই অবাক, বলছে এ কি আবার চাহিদা, গাছ আবার রক্ত চাইছে? অপরদিকে দেখা যাচ্ছে মরীচিকা তো রূপমতির বুক থেকে যে তীরটা গেঁথে ছিল সেই তীরটাকে বের করবার চেষ্টা করছে, কিন্তু মরীচিকা তো কিছুতেই তীরটা বের করতে পারছে না। এদিকে রূপমতির তো খুব কষ্ট হচ্ছে, ছটফট করছে। এবার সেখানে অরু সেই সময় চলে আসে। অরু এসেই তো মরীচিকাকে বলছে এ কি করছেন মরীচিকা? মরীচিকা তখন অরুকে বলছে রূপমতির বুক থেকে এক্ষুনি তীরটাকে বের করতে হবে। দত্ত তো এখনও এসে পৌঁছালো না, এইভাবে আমি আর ওকে কষ্টেতে দেখতে পারবো না বলেই মরীচিকা তো তীরটা নিয়ে অনেক টানা হিজড়া করছে। অপরদিকে দেখা যাচ্ছে দেবদত্ত তো অভিরাজকে বলছে অভিরাজ আমাদের হাতে এখন জল সংগ্রহ করার মতন সময় নেই, দেখতে পাচ্ছ না বেলা কত গড়িয়ে গেছে। এখন এই গাছ যা চাইছে সেটাই আমাদের দিয়ে এই গাছের পাতা নিয়ে যেতে হবে। এরপর দেবদত্ত তো নিজের তরোয়ালটা বের করে হাতের কেটে সেই রক্ত ওই কাঁটা গাছের ওপরে ফেলে। সঙ্গে সঙ্গেই তো কাঁটা গাছ থেকে একটা পাতা উড়ে নিচে পড়ে যায়। দেবদত্ত তো এবার ওই পাতাটা হাতে করে তুলে নিয়েই বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে ধীরাজের মা এই বালুর চরের ভেতর থেকে ঢুকে এসে সেই ধীরাজের কাছে পৌঁছে যায়।
ধীরাজ তো ওর মায়ের গলার আওয়াজ শুনেই বুঝতে পেরে যায় যে ওর মা এখানে পৌঁছে গেছে। ধীরাজ তো বলছে যে মা এখানে কি করে পৌঁছালো। এবার ধীরাজের মা তো ধীরাজকে দেখেই খুব কান্নাকাটি করছে। এবার উনি যখনই ধীরাজের কাছে যেতে যাবে ঠিক তখনই তো কুহেলি সেখানে চলে আসে। কুহেলি এসেই ধীরাজের মাকে বলছে, আমিই তো তোমাকে এখানে নিয়ে এসেছি, তুমি কতদিন তোমার ছেলেকে ছাড়া ওখানে থাকবে বলো তো, তাই জন্যই আমি মা ছেলেকে এক করে দিলাম। ধীরাজের মা তো এবার কুহেলির কথাগুলো শুনে খুব রেগে যায়। কুহেলিকে এবার যেই মারতে যাবে সঙ্গে সঙ্গেই তো কুহেলি ধীরাজের মাকে মায়া করে পুরো বন্দি করে নেয়। অপরদিকে দেখা যাচ্ছে মরীচিকা তো শেষমেশ রূপমতির বুক থেকে তীরটা তুলেই নেয়। ঠিক সেই সময় তো দেবদত্ত ছুটতে ছুটতে সেখানে চলে আসে। দেবদত্ত এসেই রূপমতিকে বলছে, রূপমতি তুমি চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে, আমি তোমার জন্য সেই কাঁটা পাতা নিয়ে চলে এসেছি, এই কাঁটা পাতাই এখন তোমাকে সুস্থ করে তুলবে। এবার তো দেবদত্ত সেই কাঁটা পাতাটা রূপমতি যে জায়গাতে তীরটা লেগেছিল সেই জায়গার উপর রেখে দেয়। সঙ্গে সঙ্গেই তো রূপমতি ছিটকে এক লাফে দেবদত্তের বুকের উপরে উঠে জড়িয়ে ধরে। এবার আমরা গল্পে এমন একটা টুইস্ট দেখতে পাবো যেটা দেখে আপনারাও পুরো চমকে যাবেন। রূপমতি তো দেবদত্তকে জড়িয়ে ধরেছে, কিন্তু রূপমতির চোখটা কেমন যেন রাক্ষসীদের মতো লাল লাল হয়ে যায়, আবার একা একাই মিলিয়ে যায়। এবার সেটাই তো তত্তরই দেখে ফেলে। তত্তরই মনে মনে বলছি, এটা আমি কি দেখলাম, রূপমতির চোখটা এরকম লাল হয়ে উঠলো আবার নিভে গেল, আমি কেন এমন দৃশ্য দেখলাম, তাহলে কি রূপমতির কোনো বড় বিপদ। অপরদিকে দেখা যাচ্ছে কুহেলি তো ধীরাজের মা প্রজ্ঞাকে খুব মারছে, অত্যাচার করছে। কুহেলি এবার প্রজ্ঞাকে বলছে, তুমি এই কাঁচের টুকরোগুলো দেখতে পাচ্ছ, এই কাঁচের টুকরোগুলো মিলেই ছিল সেই জাদু আয়না, কিন্তু সেই ফোয়ারার জলটা শুকিয়ে যেতেই এই জাদু আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। প্রজ্ঞা তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি এসব কিচ্ছু জানি না। কুহেলি তো রেগে মেগে বলছে, কিন্তু আমাকে যে জানতে হবে প্রজ্ঞা, তুমি যদি সোজা কথায় বলো তো তাহলে ভালো, না হলে আমি তোমার ছেলের চোখ দুটো উকড়ে ওই ফোয়ারার জলে ফেলে দেবো। তারপর নিশ্চয়ই কুমার ধীরাজের চোখের শক্তিতে ওই জাদু ফোয়ারার জল আবার বইবে। বলেই কুহেলি তো জোরে জোরে হাসতে থাকে। বলেই কুহেলি তো ওখান থেকে উড়ে গায়েব হয়ে যায়। প্রজ্ঞা তো এবার ধীরাজের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ধীরাজের কাছে যেতেই পারছে না। প্রজ্ঞা আর ধীরাজের মাঝে আগুনের ফোয়ারা জ্বলে জ্বলে উঠছে। কুমার ধীরাজ এবার চিৎকার করে প্রজ্ঞাকে বলছে, মা তুমি রানী রূপমতির শরণাপন্ন হও, উনিই একমাত্র আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবে। প্রজ্ঞা তো নামটা শুনেই বলছে, রানী রূপমতি, যার খোঁজে দেবদত্ত আর তার সাথীরা আমাদের কাছে এসে পৌঁছেছিল। অপরদিকে দেখা যাচ্ছে দেবদত্ত তো রূপমতিকে বলছে, রূপমতি তুমি পুরো সুস্থ হয়ে গেছো, আমি বলেছিলাম না তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। অরু তখন রূপমতিকে বলছে, সত্যিরে রূপ, ওকে আজকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলো এই দেবদত্ত, হয়তো একেই বলে সত্যিকারের ভালোবাসা। রূপমতি তো চুপ করে আছে, কোনো কথাই বলছে না। তত্তরিত এবার রূপমতির দিকে ভালো করে তাকিয়ে দেখে যে রূপমতির চোখ এখন পুরো স্বাভাবিক। তত্তরিত এখন মনে মনে বলছে যে তাহলে কি তখন আমি ভুল দেখলাম, ওই আমি ছাড়া তো আর অন্য কেউ দেখতে পেল না। এদিকে দেখা যাচ্ছে রূপমতি তো দেবদত্ত সকলকে বলছে যে তোমরা কেন আমাকে নিয়ে এত মাতামাতি এখন করছো, তোমরা মনে হচ্ছে কুমার ধীরাজের কথা পুরো ভুলেই গেছো। রাজকুমার ধীরাজ এখন কোথায় বলো। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, কিচ্ছু ভুলিনি রাজকন্যা, ধীরাজকে ফিরিয়ে আনতে আমরা ব্যর্থ হয়েছি, ধীরাজকে ওই কুহেলি রাক্ষসী ধরে নিয়ে গেছে। রূপমতি তো কথাটা শুনেই অবাক, বলছে না না এরকম হতেই পারে না, আমাকে এক্ষুনি রাজকুমার ধীরাজকে উদ্ধার করতে যেতেই হবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রূপমতি কি রাক্ষসে পরিণত হয়ে গেছে, মরীচিকার এই ফাঁদে কি রূপমতি পা দিয়েছে? জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।